দেখে মনে হবে এই উপজেলাটায় সরকার চালাচ্ছে জামাতে ইসলাম, বা এইখানে সরকার চালাচ্ছে এই ইউনিয়নটা বিএনপি জামাত মিলে, বা এই এলাকাটা বিএনপি হচ্ছে গিয়ে প্রশাসনটা চালাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শাসন ব্যবস্থা। ভোটের প্রক্রিয়া তো শুরু হয়নি, তাই না? কিন্তু আমরা ধরুন আমি যেই এলাকায় থাকি আর কি, ঢাকার মিরপুর কাফরুল, সেটা ঢাকা 15 আসন। সেখানে আমরা ছোটবেলা থেকে সেখানে রাজনীতি করি, যথারীতি এই নির্বাচনে দাঁড়াবার চেষ্টা করছি আর কি। তো সেখানে নির্বাচনী কাজ পরিচালনা করতে গিয়ে, নানান বিষয় করতে গিয়ে আমরা হঠাৎ খেয়াল করলাম প্রায় 35 থেকে 40 হাজার নতুন ভোটার ট্রান্সফার হয়ে এলাকায় এসেছে। এই যে ভোটাররা পরিযায়ী শ্রমিকের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় আসলো, এই যে ঢাকা 15 আসনে আসলো, এবং আমরা দেখলাম এদের আসার ক্ষেত্রে জামাতে ইসলামের একটা বিশেষ উদ্যোগ আছে, কারণ তাদের শীর্ষ নেতা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। অর্থাৎ নির্বাচনে জিতবার জন্য বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে 30, 35 বা 40 যেটাই হোক সংখ্যাটা, নাগরিকের অধিকার হলো, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আপনি দেখবেন যে কোনো রাষ্ট্রের যে কোনো নাগরিক যে কোনো জায়গা থেকে ভোটার হতে পারবে, সেখানে নির্দিষ্ট কিছু শর্ত আছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সেই শর্তের আর কি ভঙ্গ হয়েছে, শর্তের ভঙ্গের একটা খুব গুরুত্বপূর্ণ, রহস্যজনক, সন্দেহজনক জায়গাটা হচ্ছে যে আপনি আর আসনগুলোতে যে ভোটার ট্রান্সফারের যে রেট, সেই রেটের সেটা তো আপনার দল করতে পারে, মিলাবেন। হ্যাঁ, আমার দল সেটা করেছে কিনা, সেরকম অস্বাভাবিক ট্রান্সফার হয়েছে কিনা, অস্বাভাবিক ট্রান্সফার এখানে হয়নি। এখানে এমন নয় যে নতুন জায়গা তৈরি হয়েছে, নতুন নতুন বিল্ডিং তৈরি হয়েছে, নতুন নতুন কোনো আবাসন তৈরি হয়েছে, নতুন কারখানা তৈরি হয়েছে, নতুন শ্রমিক এলাকা তৈরি হয়েছে। বরঞ্চ আমার মতে এখানে ভোটার আরও কমে যাওয়ার কথা। কারণ এখানে যে সমস্ত কারখানাগুলো ছিল, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ছিল, তার 50% গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। সেখানে বেকার শ্রমিকরা এলাকা ছেড়ে চলে গেছে, শ্রমের সন্ধানে অন্য এলাকায় চলে গেছে, এবং ফলে এখানে হলো ভোটার আরো কমার কথা, এখান থেকে ট্রান্সফার হওয়ার নিজ এলাকায় ভোটার হয়। হ্যাঁ, নিজ এলাকায় ভোটার হয়, এবং যারা দীর্ঘদিন ধরে কাজ করেন আমাদের এলাকায়, এরকম অনেক ভোটার রয়েছেন যারা চলে গেছে, দেশের বাইরে চলে গেছেন, তারা এখানে 20 বছর ছিল, 15 বছর ছিল। জাতীয়ভাবে নির্বাচন নিয়ে আর কি সংখ্যা দেখছেন আপনি? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জাতীয়ভাবে নির্বাচনের ক্ষেত্রে আমরা আপাতত হচ্ছে গিয়ে মন্তব্য করে পরিস্থিতি আরো ঘোরালো করতে চাই না। তবে আমরা যেটা মনে করি যে হচ্ছে যে এখনো হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনকে অনেক পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? প্রথম কথা হচ্ছে যে দেখুন, আমাদের এখানে প্রশাসনকে হচ্ছে গিয়ে নিরপেক্ষ করতে আপাতত এটুকু প্রচার করা হচ্ছে, যেখানে আওয়ামী লীগের লোক আছে, আওয়ামী লীগের লোককে এটা সরাইতে হবে, ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বী দল এখন হচ্ছে বিএনপি, জামাতে ইসলাম বা অন্যরা, আমরা, ঠিক আছে, কমিউনিস্ট পার্টি, বাম গণতান্ত্রিক জোট বা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট বা এনসিপি, এনারা আর কি। তো এইখানে হচ্ছে এখন ইঞ্জিনিয়ারিংটা করবে আসলে কারা? ইঞ্জিনিয়ারিংটা করবে হচ্ছে এই প্রতিদ্বন্দ্বী দলগুলোর যে সমর্থকরা যারা রয়েছে, তারা প্রশাসনে কোন জায়গায় কি অবস্থায় এই মুহূর্তে আছে। এবং আমরা দুঃখের সাথে একটি কথা বলতে চাই আজকের এই জায়গায় দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে দেখুন, বাংলাদেশে আমরা মনে হচ্ছে 3 প্রকারের শাসন চলছে এই মুহূর্তে। যেমন আমাদের ইন্টারিম সরকার ক্ষমতায় আছে, এই ঢাকা শহর বা বিভাগীয় শহরগুলোতে আমরা বুঝি হ্যাঁ বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট চালাচ্ছে, কিন্তু আপনি অনেক জায়গায় যাবেন, অনেক রিমোট এলাকা যাবেন, অনেক উপজেলায় যাবেন, ইউনিয়নে যাবেন, দেখে মনে হবে এই উপজেলাটায় সরকার চালাচ্ছে জামাতে ইসলাম, বা এইখানে সরকার চালাচ্ছে এই ইউনিয়নটা বিএনপি জামাত মিলে, বা এই এলাকাটা বিএনপি হচ্ছে গিয়ে প্রশাসনটা চালাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শাসন ব্যবস্থা চলতেছে আর কি। তো এরকম যখন হচ্ছে একটা বিক্ষিপ্ততা থাকে, তখন তো হচ্ছে যে সেই বিষয়টা থেকে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনটা পাবো কিনা, এত রক্তের বিনিময়ে এত কিছুর পরও আমরা কি আবার আমরা ঠকে যাব কিনা, এই অভাগা জনগণ, সেই বিষয়টি জনগণের কাছে থাকে, সেই ভয়টা জনগণের থাকে। এবং একই সাথে আরেকটা জায়গা যেটা থেকে যায় আর কি, সেটা হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে জায়গাটা, সেই জায়গাটা তো হলো গিয়ে আপনার হচ্ছে গিয়ে আমরা এখন পর্যন্ত জনগণ আস্থা পাই না।